স্বাগত 1 ঘন্টা বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। আমি জাহিদ হোসেন। জানাবো বার্তাকক্ষে সর্বশেষ। মিজোরামে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীর আস্তানার অভিযোগ বিজিবি। রাজধানীতে 75 কোটি টাকার সাপের বিষ জব্দ করেছে র্যাব। গ্রেপ্তার 6 চোরাকারবারি 3 দিনের রিমান্ডে। করোনার কারণে সীমিত পরিসরে সারা দেশের বড়দিন উদযাপন। করোনা মুক্তি চেয়ে গির্জায় বিশেষ প্রার্থনা। ভারতের মিজোরামে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থাকায় উদ্বেগ জানিয়েছে বিজিবি। তাদের সেই ঘাঁটি ধ্বংস করার আহ্বান। এমন কোনো আস্তানা থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। বাহিনী দুটির মহাপরিচালক পর্যায়ে 51তম সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে যৌথ টহলের উদ্যোগের কথাও বলা হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্ত সংকটের মধ্যে সবচেয়ে আলোচিত সীমান্ত হত্যা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের 11 মাসে প্রাণ গেছে বাংলাদেশের 41 বেসামরিক নাগরিকের। এ প্রসঙ্গ উঠে আসে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 51তম সম্মেলনে। এতে সিদ্ধান্ত হয় সীমান্ত হত্যা শূন্যের ঘরে নামিয়ে আনতে রাতে যৌথ টহল দেবে দুই বাহিনী। অদূর ভবিষ্যতের প্রাণহানি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা। আর ভারতের মিজোরামে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্থান রয়েছে জানিয়ে এ নিয়ে উদ্বেগ জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। সেসব আস্তানা ধ্বংসে ঢাকার আহ্বানে বিএসএফ মহাপরিচালক জানান, এমন কোনো আস্তানা থেকে থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদক, মুদ্রা, আগ্নেয়াস্ত্র সহ সব ধরনের চোরাচালান বন্ধে চোরাকারবারিদের সম্পর্কিত তথ্য দুদেশের মধ্যে আদান প্রদান ও প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনায় সম্মত হয়েছে বিজিবি বিএসএফ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম সারির দৈনিকে চমকপ্রদ চাকরির বিজ্ঞাপন। সাক্ষাৎকারে 4 ঘন্টার বিশেষ সেশনে সাজিয়ে দেওয়া হয় সহজে মুনাফা ও উচ্চ বেতনে চাকরির স্বপ্ন। আর এতেও কাজ না হলে নারী, জুয়া ও মাদকাসক্তি। প্রতারক এই চক্রটির প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত বড় সরকারি কর্মকর্তা। 8 বছর ধরে এ তৎপরতা চালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে চক্রটির 5 সদস্য। প্রথম আলোতে হাবিব কর্পোরেশন নামে এক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক পদে বিজ্ঞাপন দেখে ইমেইলে আবেদন করেন রূপালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আমিরুল ইসলাম ভুইয়া। অফিসের ঠিকানা বাড়িধারা, তবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় উত্তরায়। সেখানে 4 সদস্যের বোর্ডে নেওয়া হয় 4 ঘন্টার সাক্ষাৎকার। প্রতিষ্ঠানের 25% শেয়ার দেওয়ার কথা বলে 24 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমিরুলের। ইনভেস্ট করে যদি মাসে 2.5 লাখ টাকা আসে স্যালারি হিসেবে, আর এটা ইয়ারলি যদি আমাকে 1/4 দেয়, খারাপ হবে না। প্রতারণার অভিযোগ থানা ঘুরে আসে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগে। তদন্তে সামনে আসে সংঘবদ্ধ এক প্রতারক চক্রের নাম। অভিযানে গোয়েন্দাদের জালে আটকা পড়ে চক্রের 5 সদস্য। নিজেকে এমডি পরিচয় দেন চক্রের প্রধান আশরাফুল ইসলাম বাবু। তার পিএস ফজলুর রহমান, অফিস স্টাফ শিরিন আক্তার। আব্দুল করিম নিজেকে পরিচয় দেয় মারোয়ারি ব্যবসায়ী হিসেবে, কথা বলেন হিন্দিতে। চক্রের আরেক সদস্য শামসুল আলম সেই মারোয়ারির পিএস। আমার সামনে নিয়ে আসার পর চাকরি সংক্রান্ত কথা বলি, কথাবার্তা বলে সে কি কাজ করতো, আমাদের সাথে চাকরি করতে পারবে কিনা, তাকে একটা ভালো স্যালারির অফার করা হয়। খেলার প্রসঙ্গ চলে আসে, আর মূলত খেলার মধ্য দিয়ে টাকাটা লস করে এবং সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাই। গোয়েন্দারা বলছেন তারা হক, হাবিব, মেঘনা, শরীফ গ্রুপ সহ 15 থেকে 20 ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রথম সারির দৈনিকে বিজ্ঞাপন দেয়। আবেদন করতে বলে ইমেইলে, আর ইন্টারভিউয়ে ডাকা হয় বিত্তবানদের। কাউকে উচ্চ বেতনে চাকরি, কাউকে দেয়া হয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বের প্রলোভন। যারা কর্মে এখন অবসরপ্রাপ্ত, তাদের যে নিয়মিত যে কর্ম ছিল তা নাই, তারা বয়স উত্তীর্ণ হয়েছে বা যে কোনোভাবে তারা যখন অবসর নেয়, তাদের মেইনলি তাদেরই তারা করে টার্গেট করে। এভাবে কাজ না হলে সামনে আনা হয় নারী, মাদক ও জুয়ার প্রলোভন। এর পরের ধাপে করা হয় ওই মারোয়ারির সম্পদ হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র, আর এ ফাঁদে পা দিলে জিম্মি করে আদায় করা হয় অর্থ।
মারোয়ারি একজন দুষ্ট লোক, উনি মুসলমানদের দেখতে পারে না, উনি বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা একটু গল্প সাজিয়ে তারা এই সেন্টিমেন্টটা জাগ্রত করে তাকে আরো উৎসাহিত করে কাজটা করবার জন্য। গুলশান, বারিধারা, বনানী, উত্তরার মতো এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব কাজ করে তারা, পরে চলে যায় আত্মগোপনে। 3:30-4টার দিকে চলে গেছে। ওরা বলছিল মাছের ব্যবসা করে। অভিনব এই প্রতারণা থেকে বাঁচতে চমকপ্রদ চাকরির নামে টাকা দাবি করাদের থেকে সতর্ক থাকার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় অভিনব প্রতারণার শিকার শত শত মানুষ। প্রতারকদের লোভের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকে। 2 যুগের বেশি সময় চলা এই প্রতারণা বন্ধই হচ্ছে না, পাল্টা তাদের নাকের ডগায় চলছে প্রতারণা। এতে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য ও রাজনীতিকদের। এই ব্যক্তির নাম মিলন সর্দার, বাড়ি খুলনা জেলার ডুমুরে উপজেলার থুকরাবাজার এলাকায়। মাস 6 আগে সাতক্ষীরা জেলায় একটা চক্রের প্রতারণার শিকার হন তিনি। 2 লাখ টাকা দিয়ে কেনেন প্রায় 6 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, কিন্তু বাস্তবে তা জাল নোট। বলতেছে আমার এক মাসি ইন্ডিয়া থেকে আসছে, বেশ কিছু টাকা নিয়ে আসছে, 11 লাখের মতো ইন্ডিয়ান টাকা ব্যাগে করে ওরা টাকা নিয়ে আসছে। টাকার সাথে তো উপরে টাকা নিচে ধরেন কিছু কাগজ দিয়ে নিয়ে চলে আসছে। তখন আমি দেখি নাই। পরে আমি চার দোকান যেয়ে বললাম যে এরকম এরকম, বললে যে এদের ব্যবসাটাই এই ব্যবসা। শুধু মিলন সর্দারই নন, এমন প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার শত শত মানুষ। কত এই ঘটনা ভাই, 1 লাখ টাকা দিলে আপনার 1.5 লাখ টাকা হবে। অনেকে ওই সময় প্রতারণার শিকার হয়েছে, বাজারের হিসাব। বিপদে পড়ছে, যদি আমার দ্বারা ওনার একটু উপকার হয়, কিন্তু আমি তো আসলে উপকার করতে যাই বিপদে পড়ে গেলাম। পুলিশের তথ্য বলছে বর্তমানে এই প্রতারণায় জড়িত শতাধিক ব্যক্তি, কিন্তু এসব ঘটনার অভিযোগ থানা পর্যন্ত আসে না। তবে যে কোনো মূল্যে প্রতারণা বন্ধ চান এই পুলিশ সুপার। এটা যে শুধুমাত্র সাতক্ষীরার মধ্যেই তা নয়, এরা মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে পাশাপাশি অন্যান্য জেলার মানুষদেরকেও এখানে এনে প্রতারণা করে, এবং মানুষও এক ধরনের লোভের বশবর্তী হয়ে এখানে আসে। অনুসন্ধানে জানা গেছে সাতক্ষীরা জেলায় 10টিরও বেশি চক্র বৈদেশিক মুদ্রা প্রতারণার সাথে জড়িত। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে প্রতিবেদন দেখতে চোখ রাখুন রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুষ্ঠান তালাশে। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে সাপের বিষ চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় 9 কেজি পরিমাণ সাপের বিষ উদ্ধার করা হয়। বিকেলে তাদের আদালতে নেওয়া হলে প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে চোরাচালানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছিল কয়েকজন। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চক্রের সদস্য মাসুদ, শানু, মনির, আলমগীর, ফিরোজা ও আসমাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগের ভেতর থেকে কাঁচের জারে রাখা 8 কেজি 960 গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা। এছাড়া চক্রটির কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও বই জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়। এদিকে র্যাব জানায়, চক্রটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি অভিযান পরিচালনা করা হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে 2 পুলিশ সদস্য সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী আবু জাফর। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। এর আগে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের প্রত্যাহার করা হয়। গ্রেপ্তারকৃত বাকি 3 জন পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে জানা গেছে। মামলার অভিযোগে বলা হয়, 2 সপ্তাহ আগে সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে ইয়াবা বহনের বানোয়াট অভিযোগ তুলে তার কাছে থাকা 2,80,000 টাকা লুট করে ওই 2 পুলিশ সদস্য। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ী থানায় অভিযোগ করলে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে এই 2 পুলিশ সদস্যের টাকা লুটের ঘটনার সত্যতা মিলেছে। দেশে করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 14 এবং নারী 6 জন।
এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭,৩৯৮ জনের। ১৬৩টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৩,৬৯৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,১৬৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৪৯%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫,০৭,২৬৫ জন। সুস্থ হয়েছেন আরও ২,১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৪৮,৮০৩ জন। ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালানে ৪,০০০ টনের বেশি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। ৫ ধাপে এসব চাল আমদানি করছে সরকার। ২ ধাপে ভারত থেকে ১ লাখ টন চাল আনার বিষয়টি চূড়ান্ত হলেও বাকি ৩ ধাপে ১.৫ লাখ টন কোন দেশ থেকে আনা হবে সেটি এখনও ঠিক হয়নি। এদিকে আমদানির খবরে খাতুনগঞ্জে কেজি প্রতি চালের দাম কমেছে ২ টাকা। সবশেষ ২০১৭ সালে বিদেশ থেকে চাল আমদানি করেছিল সরকার। এবার মোট ২.৫ লাখ মেট্রিক টন চাল আনতে চায় খাদ্য মন্ত্রণালয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের কলকাতা বন্দর থেকে আসা প্রথম কিস্তির ৪,১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। খাদ্য বিভাগ বলছে, সরকার ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে চাল কিনেছে। পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে আমদানি করছে সরকার। বহি উৎস থেকে দরপত্রের মাধ্যমে অন্যান্য দেশ থেকেও যাতে চাল এনে জাতীয় মজুত বৃদ্ধি করা যায়, এর লক্ষ্যে সরকার কর্তৃক খাদ্য অধিদপ্তর কর্তৃক পর্যায়ক্রমে অনেকগুলি দরপত্র আহ্বান করা হয়েছে। এদিকে চাল খালাস ঘিরে সতর্ক অবস্থায় চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে জাহাজ আসার সাথে সাথেই গুণাগুণ যাচাই ও দ্রুত খালাসের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চাল, পেঁয়াজ এগুলা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আমরা পরীক্ষা করি, সঠিকভাবে পরীক্ষা করি, আবার ওটাও চিন্তা করি যাতে তাড়াতাড়ি ছাড় পাওয়া যায়। তখন আমরা 9টা, 10টা, ইভেন 11টা পর্যন্ত অফিস করি। এটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়ে থাকি। তবে মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করি না। বন্দরে চালের জাহাজ আসার খবরে ইতোমধ্যে কমেছে এ নিত্যপণ্যের দাম। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মোটা চালের দাম 2 টাকা কমে বিক্রি হচ্ছে 43 থেকে 44 টাকায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকালে খ্রিস্ট জাগ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কার্যক্রম। করোনা মুক্তি চেয়ে ছিল বিশেষ প্রার্থনা। সরকারি নির্দেশনা মেনে মাস্ক পরে প্রার্থনায় অংশ নেন যিশুর ভক্তরা। গির্জায় গির্জায় খ্রিস্টজাগ প্রার্থনায় হাজারো যিশু ভক্ত। শুক্রবার সকাল 7টা ও সকাল 9টায় 2 দফা তেজগাঁও জপমালা গির্জায় চলে প্রার্থনা। কাকরাইল সহ অন্যান্য গির্জাতেও 2 দফা হয় খ্রিস্টজাগ। ঢাকা মহানগরীতে এবার 66টি গির্জায় হয় বড়দিনের আয়োজন। প্রতিটি গির্জায় বিশ্বশান্তি কামনার পাশাপাশি করা হয় করোনা মুক্তির প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সারা বিশ্বের সকল মানুষ এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে আবার মানুষ সুখ ও শান্তিতে জীবন যাপন করতে পারে। করোনার মধ্যেও বড়দিনের আয়োজনে শিশুদের উপস্থিতি আর আনন্দ ছিল চোখে পড়ার মতো। সবাইকে ম্যারি ক্রিসমাস। আমাকে এখানে সান্টা গিফট দিল। এখানে এসে আমি অনেক মজা করছি, এনজয় করছি। ওদের বয়স 10 মাস পরে ওরাই প্রথম বের হলো। আর যেহেতু আজকে যিশুর জন্মদিন, আশা করছি যে কিছু হবে না। ক্রিসমাসের মজাটাই তো বাচ্চাদের নিয়ে, বাচ্চারাই তো সবচেয়ে বেশি আনন্দ করবে এখানে। গির্জায় আসা যিশু ভক্তরা জানান, করোনার কারণে পারিবারিক আয়োজনও এবার সীমিত। আগে কোনোদিনও মাস্ক পরে আসেনি, এবার নিজেদেরকে সুস্থ রাখতে, আশেপাশের মানুষকে সুস্থ রাখতে সেটা করতে হচ্ছে আমাদেরকে। প্রথম দিকে ভেবেছিলাম এবার বড়দিনটা করাই যাবে না, তারপরও অগণিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হারাবার পর আমরা বেঁচে আছি। আল্লাহ ভগবান ঈশ্বর আমরা যেটাই যে মানি সেজন্য আমাদের আশীর্বাদ করে, এটাই আমাদের বিশেষ প্রার্থনা এই বছর। বড়দিনে ঢাকার 5 তারকা হোটেল সহ বিভিন্ন জায়গায় ছিল নানা আয়োজন। এখানে অনেক ইভেন্ট ওরা অর্গানাইজ করেছে, তো সেই উপলক্ষে আমরা কালকে এসেছি। আমরা কালকে আপনার রাতে ডিনার খেলাম ক্রিসমাস উপলক্ষে। 2000 বছর আগের এই দিনে বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমের একটি গোশালায় মা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট।
সেই থেকে প্রতি বছর 25 ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা পালন করেন যিশু খ্রিস্টের জন্মদিন, শুভ বড়দিন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমিত আয়োজনের মাধ্যমে বড়দিন উদযাপন করল দেশে অবস্থানরত বিদেশি ফুটবলাররা। সবচেয়ে বড় উৎসবে পরিবার থেকে দূরে থাকা কষ্টের, তবুও খেলার তাগিদেই বাংলাদেশি সতীর্থদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মারিও লেমস, ফ্রান্সিসকো তোরেস, সলোমন কিংরা। নতুন বছরটি করোনামুক্ত হবে এমনটাই প্রত্যাশা তাদের। দূরদেশে পরিবার পরিজন ছেড়ে এভাবেই বড়দিন উদযাপন করে বাংলাদেশে অবস্থানরত বিদেশি ফুটবলার, কোচ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে ছোটখাটো আয়োজন বিভিন্ন ক্লাবগুলোতে। ফেডারেশন কাপে আবাহনীর হয়ে খেলতে আসা ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো তেরেস প্রথমবারের মতো বড়দিন উদযাপন লাল সবুজের দেশে। তবে স্ত্রী সন্তানদের সাথে থাকতে না পারায় মন খারাপ ভিনদেশি এই ফুটবলারের। পর্তুগিজ কোচ মারিও লেমস অবশ্য পরিবার সহই উদযাপন করেছেন বড়দিন। এবারে ক্রিসমাস আমার কাছে স্পেশাল, কারণ আমার স্ত্রী ও সন্তান দুজনেই বাংলাদেশে আছে। ঐতিহ্যবাহী পর্তুগিজ কিছু খাবার বানিয়েছি এবং সেটা পরিবারের সাথে খেতে পেরেছি। ক্রিসমাস হলো পরিবার কেন্দ্রিক উৎসব, সেদিক থেকে আমি ভাগ্যবান। ব্রাজিলের সাথে বাংলাদেশের ক্রিসমাস ডে উদযাপনের ধরন অনেক আলাদা। সেখানে একটি উৎসবের আমেজ দেখা যায় যেটা এখানে নেই। আমার ছেলের বয়স মাত্র 1 বছর, তাকে ছেড়ে আনন্দ করা কষ্টের। এটা আমার পেশা এবং আমার পরিবার এটা হাসি মুখে মেনে নিয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও অনুশীলনের আগে কেক কেটে উদযাপন করে বড়দিন। করোনার কারণে বড়সড় আয়োজন না থাকলেও নতুন বছরটি করোনামুক্ত হবে এমনটাই প্রত্যাশা খেলোয়াড়দের। বড়দিনে যীশু খ্রিস্টের কাছে একটাই চাওয়া, যাতে নতুন বছরটি করোনা মুক্ত হয় এবং পৃথিবী যেন আগের রূপে ফিরে আসে। ভালো মজা করছি, আমার দলই আমার পরিবার, ওদের সাথে দিনটি ভাগাভাগি করে নিয়েছি। মা বাবাকে মিস করছি। সকালে ঘুম থেকে উঠেই তাদের ফোন দিই এবং শুভেচ্ছা জানাই। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনে সীমাবদ্ধ থেকেছে। হেড কোচ অস্কার ব্রুজনকে সাথে নিয়ে উদযাপন করেছে বড়দিন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।